সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকে ইমিউনোলজি ক্লাসে। আজকে তোমাদের সাথে আমার সম্ভবত নাম্বার 6 লেকচার। আজকে আমরা আমাদের টপিক ঠিক করেছি এমএসসি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন ইমিউনোলজি। এমএসসি মানে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এর সাথে ট্রান্সপ্লান্টেশনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই জন্য আমরা ট্রান্সপ্লান্টেশনটা এর সাথে শেষ করে দিব। তার আগে আমি তোমাদেরকে গত ক্লাসের একটি বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয় আমি 5টা মিনিট আলোচনা করব বলে বলেছিলাম। যে আমরা বলেছিলাম যে মনোক্লোনাল অ্যান্টিবডি ক্লাসে আমরা বলেছিলাম মনোক্লোনাল অ্যান্টিবডি কি, এই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা আগের দিন বলেছিলাম যে হাইব্রিডোমা। মনোক্লোনাল অ্যান্টিবডি বলার কারণে এটা হাইব্রিডোমা, একটু বুঝি। আমরা বলেছিলাম যে হাইব্রিডোমা হচ্ছে যে এটা নর্মাল লিম্ফোসাইটের সাথে প্লাস একটা মায়োলোমা সেলকে ফিউশন করা হয় তখন হাইব্রিডোমা তৈরি হয়। হাইব্রিডোমা হচ্ছে যে a cell produced by fusion of a normal lymphocyte বা normal cell with myeloma cell, এবং এটা হচ্ছে আমরা পলিইথিলিন গ্লাইকল PAG এটার মাধ্যমে এই ফিউশনটা করা হয়। তাহলে এই হাইব্রিডোমা একটা সেল, এই হাইব্রিডোমা থেকে মূলত মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা হয়। তাহলে হোমোজেনাস প্রিপারেশন অফ অ্যান্টিবডি তৈরি করা হয়। হোমোজেনাস প্রিপারেশন মনোক্লোনাল অ্যান্টিবডির সংজ্ঞা তাহলে কি হবে? যে হোমোজেনাস প্রিপারেশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি, আমরা যদি বলি মনোক্লোনাল অ্যান্টিবডি, আমরা যদি বলি তাহলে কি হোমোজেনাস প্রিপারেশন অফ antibody produced by a single B-lineage cell মানে প্লাজমা সেল, B-lineage cells often called hybridoma, যে হাইব্রিডোমা আমরা বললাম। তাহলে এই B-lineage সেল আমরা যে বলছি যে লিম্ফোসাইটের সাথে একটি মায়োলোমা সেলকে ফিউজ করে হাইব্রিডোমা তৈরি করা হয়। সেই লিম্ফোসাইট হচ্ছে B-lineage মানে বি লিম্ফোসাইট, সেটি একটা নরমাল সেল এবং তার সাথে ফিউশন করে আমরা মায়োলোমা সেলকে ফিউজ করে আমরা হাইব্রিডোমা তৈরি করি। সেই হাইব্রিডোমা থেকে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা। হাইব্রিডোমা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা। এই কারণে যে এই হাইব্রিডোমাতে হচ্ছে নরমাল যে সেলটা আমরা বি সেলটা আমরা যে ব্যবহার করি, এর যে অ্যান্টিবডি প্রডিউস করার যে ক্ষমতা বা অ্যান্টিজেনকে ডিটেকশন করার যে স্পেসিফিসিটি, এটা কিন্তু ইনট্যাক্ট থাকে। আর কি করে এটা একটা করে, আর ফিউশন যার সাথে করা হয় অর্থাৎ মায়োলোমা সেল, সে মায়োলোমা সেলের যে একটা ইমর্টাল ক্যারেক্টার, অর্থাৎ সে আর শেষ হয় না, সে কলোনের পর কলোন, একটা কলোন তারপর আরেকটা কলোন, ভাবে সে প্রডিউস করতেই থাকে সেলকে। ওই সেলের সাথে সে অনেকগুলো কলোন তৈরি করে, বি সেলের ওর সাথে অনেকগুলো অ্যান্টিবডি তৈরি করে থাকে। তাহলে একসাথে অনেকগুলো অ্যান্টিবডি তৈরি করা হয়, এটা আমরা ইন ভিট্রো করে থাকি। তাহলে হোমোজেনাস মনোক্লোনাল অ্যান্টিবডি কি? হোমোজেনাস প্রিপারেশন অফ অ্যান্টিবডি, মানে হোমোজেনাস মানে একই রকম অ্যান্টিবডি অনেক তৈরি করা হয়, প্রডিউসড বাই a single clone of B-lineage cell, often called hybridoma. Each intact the specific property of antigen and antibody of this B cell, but retain the immortal characteristic of myeloma cell. তাহলে এই মনোক্লোনাল অ্যান্টিবডি যেহেতু আছে, তাহলে আরেকটা শব্দ আছে কি? পলিক্লোনাল অ্যান্টিবডি। তাহলে পলিক্লোনাল অ্যান্টিবডিটা কি? এটা হচ্ছে হোমোজেনাস সেল অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে যে মিক্সচার অফ অ্যান্টিবডি অনেকগুলো। পলিক্লোনাল অ্যান্টিবডিটা কি? পলিক্লোনাল
অ্যান্টিবডি যে মিক্সচার অফ ডিফারেন্ট অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে ফ্রম ডিফারেন্ট ক্লোন অফ সেল ওখানে যেমন একটা ক্লোন ব্যবহার করা হয়েছিল বি লাইনেজের, এখানে অনেকগুলো ক্লোন এখানে থাকে এবং অ্যান্টিজেন কিন্তু একটাই থাকে, অনেকগুলো ক্লোন থেকে অনেকগুলো ডিফারেন্ট অ্যান্টিবডি তৈরি হয়, বাট স্পেসিফিক ফর দ্যাট অ্যান্টিজেন। এটা হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। তাহলে হাইব্রিডোমা কি, মনোক্লোনাল অ্যান্টিবডি কি, পলিক্লোনাল অ্যান্টিবডি কি আমরা জানি। এখন এই মনোক্লোনাল অ্যান্টিবডির কিছু উদাহরণ তোমরা একটু জেনে নাও। যেমন আমাদের বিভিন্ন কাজে এখন মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হয় বিভিন্ন, বিশেষ করে অটো ইমিউন ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে। যেমন একটা আছে তোমার ব্যাসিলিকজিম্যাব। এই ম্যাপ যতগুলো শব্দের সাথে আছে, সব ম্যাপ মানে মনোক্লোনাল অ্যান্টিবডি ম্যাপ। তারপর রিটুক্সিম্যাব, ব্যাসিলিকজিম্যাব, রিটুক্সিম্যাব। তারপরে আরো কিছু আছে যেমন ইনফ্লিক্সিম্যাব, এগুলো হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি উদাহরণ। এগুলো বিভিন্ন ডিজিজে ব্যবহার করা হয়। তাহলে যদি উদাহরণ দিতে চাই বা উদাহরণ যদি ধরে, তাহলে ব্যাসিলিকজিম্যাব, রিটুক্সিম্যাব, ইনফ্লিক্সিম্যাব এই তিনটি সব থেকে বেশি ব্যবহার করা হয়। এগুলো তোমরা জেনে রাখো। এখন এর ইউজ কি, মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ কি? ইউজ অফ মনোক্লোনাল অ্যান্টিবডি বা ইম্পর্টেন্স অফ মনোক্লোনাল অ্যান্টিবডি। একটা হচ্ছে তোমার এক নম্বর দাও, ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট autoimmune diseases, এখানে ব্যবহার করা। দুই নম্বর হচ্ছে ট্রিটমেন্ট পারপাস, ডায়াগনস্টিক কি? যেমন প্রেগন্যান্সি টেস্টে মনোক্লোনাল অ্যান্টিবডি ট্যাগ করা হয়, টেস্ট ব্যবহার করা হয়। তারপরে তোমার একটা আছে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। এটা কি? যেমন আমরা ব্রেস্ট ক্যান্সার আইডেন্টিফাই করি, এখানে উদাহরণ দেবা, এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সার আইডেন্টিফিকেশন বা ডায়াগনোসিস, ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করি আমরা। যেমন তোমার রেডিও অ্যাক্টিভ আয়োডিন 131, এটার সাথে মনোক্লোনাল অ্যান্টিবডি ট্যাগ করে আমরা এটা করি। এই ডায়াগনস্টিক পারপাস। তারপরে আমরা ট্রিটমেন্টে গেলাম। এরপরে আসছে ভ্যাকসিন প্রিপারেশন। যেমন কনজুগেট ভ্যাকসিন প্রিপারেশন। এক্সাম্পল হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। এখানে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করতে পারি ভ্যাকসিন প্রিপারেশনে গেলে। তারপরে আমরা প্রিভেনশন অফ ইনফেকশাস ডিজিজ, এই 5-6টা ইউজ মনোক্লোনাল অ্যান্টিবডি, এটা তোমরা জানো। তাহলে এই হচ্ছে আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডি সম্পর্কে আমাদের এইটুকুই বাকি ছিল। যেহেতু অ্যান্টিবডি ক্লাসে আমরা সবাই পড়েছিলাম, এইটুকুই বাকি ছিল, আজকে এইটুকু বলে দিলাম। যে তোমরা যদি কিছু বলতে পারো, পরীক্ষা আসতে পারে, তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে? যে হোমোজেনাস প্রিপারেশন অফ অ্যান্টিবডি প্রডিউসড বাই এ সিঙ্গেল ক্লোন অফ বি লাইনেজ সেল often called hybridoma. It retains the characteristic of B cell and immortal characteristic of myeloma cell. উদাহরণ কি? ইনফ্লিক্সিম্যাব, রিটুক্সিম্যাব, ব্যাসিলিকজিম্যাব, আর অনেক আছে, এগুলো পড়ে নিও। আবার এর ইউজ কি? ইউজ হচ্ছে ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট অটোইমিউন ডিজিজেস, তারপরে হচ্ছে প্রিপারেশন অফ ভ্যাকসিন, তারপরে ডায়াগনস্টিক পারপাসে ব্যবহার করা হয়, যেমন প্রেগন্যান্সি টেস্ট, রেডিও
লেভেল আয়োডিন 131 দিয়ে আমরা ব্রেস্ট ক্যান্সারকে ডায়াগনোস করতে পারি। তারপরে প্রিভেনশন অফ ইনফেকশন। তাহলে আজকে আমরা আমাদের রেগুলার টপিকে চলে আসি। আজকে আমরা পড়ব মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। পরীক্ষার জন্য যদি বলো তাহলে এখানে পরীক্ষার জন্য হয়তো তোমাদের হোয়াট ইজ এমএইচসি আসতে পারে, হ্যাঁ, তারপরে হোয়াট ইজ গ্রাফট রিজেকশন, টাইপস অফ গ্রাফট রিজেকশন, এইগুলো আসে। কিন্তু বুঝতে গেলে এটা অনেক বড় বিষয়। তোমাদের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই এখানে বলবো। তাহলে এমএইচসি হচ্ছে, আমরা জানি এমএইচসি হচ্ছে মেজর হিস্টো compatibility complex মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই তিনটি শব্দের সাথে এটা বুঝিয়ে দিব এখন। প্রথম হচ্ছে যে এমএইচসি কোথায় থাকে। এমএইচসি হচ্ছে যে ক্লাস্টার অফ জিন। এমএইচসি একটা জিন ক্লাস্টার অফ জিন, যেটি আমাদের হিউম্যান ক্রোমোজোমে থাকে। হিউম্যান ক্রোমোজোমে থাকে এইগুলো। কত নাম্বার ক্রোমোজোমে? ক্রোমোজোম নাম্বার 6। ক্রোমোজোম নাম্বার 6। এই ক্রোমোজোম নাম্বার 6 এ আমাদের এই এমএইচসি মলিকিউলগুলো থাকে। তাহলে ক্লাস্টার অফ জিন লোকেটেড অন হিউম্যান ক্রোমোজোম নাম্বার 6 which play a role to determine the self from non-self. এটা একটা কাজ। and by its properties a transplantation is success or failure. এই এমএইচসি প্রপার্টিজ উপর ভিত্তি করে বা এর যে এমএইচসি যে ডোনার এবং রিসিপিয়েন্টের যে সিমিলারিটি ডিসিমিলারিটি, এটার উপর ভিত্তি করে একটা ট্রান্সপ্লান্টেশনের অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন এটা নির্ভর করে। তাহলে মেজর যেহেতু আছে, মাইনরও আছে। তাহলে মেজর হচ্ছে হিস্টোকম্প্যাটিবিলিটি, মানে যে আমাদের সেলের গায়ে এই এমএইচসি মলিকিউলগুলো থাকে, আমাদের হিউম্যান সেলের গায়ে থাকে। এবং ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে এই সেলের, ডোনারের সেলের এবং রিসিপিয়েন্ট সেলের এটা কম্প্যাটিবিলিটি মানে সামঞ্জস্যতা নির্ণয় করার প্রয়োজন হয়। অসামঞ্জস্যতা হলে ট্রান্সপ্লান্টেশনটা রিজেক্ট হয়, ফেলিওর হয়। এই জন্য এটাকে বলা হয় হিস্টোকম্প্যাটিবিলিটি, মানে সেলের দুইটা ডোনার এবং রিসিপিয়েন্ট সেলের ভিতরে সামঞ্জস্যতা রক্ষার জন্য। আর কমপ্লেক্স মানে হচ্ছে ক্লাস্টার অফ। আরেকটি বিষয় হচ্ছে এই এমএইচসি শোজ ভেরি মাচ পলিমরফিজম, মানে এর ক্যারেক্টারটা হচ্ছে বহুরূপী, পলিমরফিক। অর্থাৎ প্যারেন্টস থেকে আমরা টু সেটস অফ ক্রোমোজোম আমরা পেয়ে থাকি। একটা প্যারেন্টস থেকে, একটা মাদার থেকে, একটা ফাদার থেকে, প্যাটার্নাল আর ম্যাটার্নাল। এই প্যাটার্নাল এবং ম্যাটার্নাল জিন যখন একটা ফাদার থেকে আসে, একটা মাদার থেকে আসে, অফস্প্রিং এ এসে সে আবার ডিফারেন্ট ক্যারেক্টার শো করে। কারণ একটাই, সেটা হচ্ছে দুইটি জিনই এখানে এক্সপ্রেস হয়। এই হাইলি পলিমরফিক, এই জন্য এটাকে কমপ্লেক্স বলা হয়। তাহলে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কেন নাম হয়েছে আমরা হয়তো বুঝতে পেরেছি। তাহলে এই যে জিনগুলো থাকে, ক্লাস্টার অফ জিন, আমরা বলেছি ক্লাস্টার অফ জিন থাকে। যেমন আমরা যদি বলি হচ্ছে যে এটা হচ্ছে ম্যাটারনাল জিন, এটা হচ্ছে প্যাটার্নাল। এখানে যদি আমরা বলি যে এ বি সি আর ডি, তাহলে আমরা এখানে কতগুলো সেট পাবো? এ আর সি দিয়ে আমরা একটা পাই হচ্ছে এসি, এ আর ডি দিয়ে আমরা একটা পাই এডি, বি আর সি দিয়ে আমরা পাই বিসি, বি আর ডি দিয়ে পাই আমরা বি ডি। তাহলে একটা পাবো আমরা ম্যাটার্নাল থেকে, একটা পাবো আমরা প্যাটার্নাল থেকে। তাহলে এই এমএসসি ক্যারেক্টারগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এই ম্যাটার্নাল যখন তার পূর্বপুরুষ থেকে পেয়েছিল, সেও কিন্তু একটা ম্যাটার্নাল থেকে পেয়েছিল, একটা প্যাটার্নাল থেকে পেয়েছিল। তারপরে বংশ পরিক্রমায় আস্তে 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 ক্যারেক্টার কিন্তু ডাইভার্সন হয়ে যাচ্ছে।
পরে আবার যখন এখান থেকে একটা গ্রুপ আসলো, এখানে একটা গ্রুপ আসলো, আবার এ এ হবে, এভাবে এবার বিভিন্ন রকম পলিমরফিজম তৈরি করবে। এই জন্য ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ যার তার কিডনি, যার তার স্কিন, যার তার বোন ম্যারো, যার তার সেল দিলেই কিন্তু ট্রান্সপ্লান্ট সফল হবে না। এই জন্য এই এমএইসির সাথে ট্রান্সপ্লান্টেশনের খুব 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 গুরুত্বপূর্ণ ভূমিকা বা রিলেশন এখানে আছে। তাহলে জিনগুলো আমাদের এইভাবে আসে। আমাদের শরীরে 100 অফ জিন লোকাস, এমএইসি লোকাস আছে, 100, প্রায় 100 মতো আছে, ওভার 100। এই লোকাসগুলো বা লোকাইগুলো যখন ডিসোসিয়েশন করা হয়েছে, তার উপর ভিত্তি করে এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, 3টে ক্লাসে ভাগ করা হয় এমএইসি। একটা হচ্ছে যে ক্লাস 1 এমএইসি মলিকিউল বলে। 2 নম্বরে বলা হচ্ছে ক্লাস 2, তোমরা জানো ক্লাস 2 এমএইসি মলিকিউল। 3 হচ্ছে ক্লাস 3 এমএসসি মলিকিউল। ক্লাস 1টা কোথায় থাকে? ক্লাস 1টা থাকে হচ্ছে অল নিউক্লিয়েটেড সেল। ক্লাস 1টা থাকে হচ্ছে অল নিউক্লিয়েটেড সেল। নিউক্লিয়েটেড সেলসে থাকে ক্লাস 1। সব নিউক্লিয়েটেড সেলে ক্লাস 1টা পাওয়া যায়। আর ক্লাস 2টা পাওয়া যায় হচ্ছে অল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। আর ক্লাস 3টা পাওয়া যায় হচ্ছে ইনফ্লামেটরি মিডিয়েটরস। এখানে সবগুলো না, যেমন কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, হ্যাঁ, কমপ্লিমেন্ট কম্পোনেন্ট সাধারণত C2 C4 এই সমস্ত জায়গায়। তাহলে লোকেশন আমরা জানলাম যে ক্লাস 1 এমএইসি থাকে কোথায়, যদি জিজ্ঞাসা করে তোমরা বলবে যে অল নিউক্লিয়েটেড সেল। ক্লাস 2 অল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর ক্লাস 3 ইনফ্লামেটরি মিডিয়েটরস, যেমন কমপ্লিমেন্ট কমপ্লেক্স কম্পোনেন্ট। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে কিন্তু দুইটাই থাকতে পারে, ক্লাস 1 এবং ক্লাস 2, কারণ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অলসো এ নিউক্লিয়েটেড সেল। কিন্তু ক্লাস 2 সব সময় থাকবে কোথায়? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে আমরা এখন এমএইসি বুঝলাম। এবার টার্মটা চলে আসবে HLA। এখন আমরা এমএসসি বেশি বলবো না, HLA বলবো। HLA মানে কি? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এই এমএসসি মানে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, কারণ এই এমএসসি যখন ক্রোমোজোম হিউম্যান ক্রোমোজোমে পাওয়া যায় তখন সেটাকে HLA বলা হয়। হ্যাঁ, HLA হিউম্যান ক্রোমোজোমে পাওয়া যায়, হিউম্যান সেলে থাকে, এজন্য এটাকে HLA বলা হয়। হ্যাঁ, HLA বলা হয়। তাহলে এই জেনেটিক ডিস্ট্রিবিউশনটা কেমন হয়? ক্লাস 1 এ রিজিয়ন থাকে 3টি, মানে জিন রিজিয়ন। ক্লাস 1 এ থাকে 3টি, কি A B C। এর জেনেটিক এক্সপ্রেশন কেমন? জেনেটিক এক্সপ্রেশন এটাকে করা হয় হচ্ছে, যেমন এই সেলে বলেছি আমরা, এই সেলে জিন এখন বলবো আমরা। তাহলে এই সেলে A, এই সেলে B, এই সেলে C। এটা থাকবে তার জিন অ্যারেঞ্জমেন্ট। এই সেলে A, এই সেলে B, এই সেলে C। এই ক্লাস 1 এর ক্ষেত্রে 3টি লোকাই থাকে, রিজিয়ন থাকে। আর ক্লাস 2 তে থাকবে কি? ক্লাস 2 তে থাকবে হচ্ছে
জিপি, ডিকিউ আর ডিআর। জিপি, ডিকিউ, ডিআর ক্লাস 2 তে। তাহলে জেনেটিক জিন এক্সপ্রেশনটা কি হবে? এই সেলে ডিপি, লোকাস গুলো এরকম হবে, এই সেলে ডিকিউ, এই সেলে ডিআর। তাহলে ক্লাস 1 এর হচ্ছে জিন কি কি? এই সেলে এ, বি, সি তিনটা রিজিয়ন, আর এর তিনটা রিজিয়ন কি? এই সেলে ডিপি, ডিকিউ, ডিআর, এগুলো লাগবে। আর ক্লাস 3 তে থাকবে হচ্ছে, ক্লাস 3 তে থাকবে C2 C4, C2 C4, আর থাকবে হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, TNF, TNF বেটা, হ্যাঁ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর C2 C4 আর TNF বেটা, এটা থাকবে। আমাদের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ ক্লাস 1 এবং ক্লাস 2 এর যে স্ট্রাকচার, মলিকুলার স্ট্রাকচার, এটা হচ্ছে ইনভেরিয়েবলি সেম। হ্যাঁ, এখানে যেমন আমি একটা ছবি এঁকেছি, দেখো ক্লাস 2 এবং ক্লাস 1 এর একই রকম, শুধু একটা জিনিসে পার্থক্য হয়। যেমন আমাদের এখানে এই এমএসসি মলিকুলে বা এই সেল জিনে কিন্তু যে স্ট্রাকচার, সেখানেও কিন্তু দুইটা চেইন থাকে, একটা হচ্ছে হেভি চেইন আর একটা লাইট চেইন। হেভি চেইনটাকে বলা হয় আলফা চেইন, আলফা চেইনটা হেভি চেইন। আর এই এর জন্য তোমার লাইট চেইনের নাম হচ্ছে বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন, বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন। আর এখানে থাকে হচ্ছে গ্রুপ ফর অ্যান্টিজেন বাইন্ডিং, গ্রুপ ফর অ্যান্টিজেন বাইন্ডিং। আর এই অংশে থাকে হচ্ছে সেল সারফেস মলিকুল, এটা হচ্ছে সেলের সাথে, যেমন আমরা বলেছি যে নিউক্লিয়েটেড সেল থাকে, তাহলে নিউক্লিয়েটেড সেলের সারফেসে এভাবে মলিকুলটা থাকে। এটা এমএসসি ক্লাস 1, এমএসসি ক্লাস 1, এটা সেল সারফেস, এখানে হচ্ছে অ্যান্টিজেন গ্রুপ থাকে। এই চেনের জন্য, এই হেভি চেনের জন্য এর পলিমরফিজম থাকে এর। আর এখানে তোমার থাকে হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন, আর এখানে থাকে হাইপার কনস্ট্যান্ট রিজিয়ন। কনস্ট্যান্ট রিজিয়নের জন্য কি করে? এ হচ্ছে তোমার যে অ্যান্টিজেন বাইন্ডিং এর জন্য যে টি সেল রিসেপ্টরের জন্য সে এখানে তার স্পেসিফিসিটি দেয়। তাহলে এমএসসি 1 যদি হয়, তাহলে কোন টি সেল আসবে? সাইটোটক্সিক টি সেল আসবে। আমরা এমএসসি আগের ক্লাসে আমরা রেস্ট্রিকশন করেছিলাম টি সেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তাহলে এমএসসি যে ইম্পর্টেন্স সেখানে ওইটা তো থাকবেই। যেমন আমরা জানি যে এমএসসি ক্লাস 1 হ্যাভ inherent affinity to cytotoxic বা CD8 প্লাস টি সেল। তাহলে এমএসসি রেস্ট্রিকশন কি? যে আমরা জানি যে টি সেল only recognize antigen when they association with either MSC class 1 or MSC class 2, এটা ছাড়া সে কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে না। এটা ছাড়া টি সেল কখনোই অ্যান্টিজেন নিতে পারে না। আর এমনি নরমালি বি সেল সরাসরি অ্যান্টিজেনকে নিতে পারে, কারণ তার গায়ে একটা অ্যান্টিবডি রিসেপ্টর থাকে, যাকে বলা হয় আইজিএম। হ্যাঁ, তাহলে টি সেল যদি অ্যান্টিজেনকে নিতে চায়, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে ওই পলিপেপটাইড অ্যান্টিজেনের সাথে প্রসেসিং করে এমএসসির মাধ্যমে এক্সপ্রেস হতে পারে। এটা আমরা জানি, এটা হলো এমএসসি রেস্ট্রিকশন। আমরা জানি যে ক্লাস 1 এমএসসি হ্যাভ inherent affinity with CD8 বা সাইটোটক্সিক টি সেল। তাহলে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন এমএসসি 1 এর মাধ্যমে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, তখন সে চলে যাবে কার কাছে? সাইটোটক্সিক টি সেলের কাছে। আর ক্লাস 2 এর ক্ষেত্রে এটা আমরা আগে পড়েছি, ক্লাস 2 হচ্ছে যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ক্লাস 2 এমএসসি এবং পলিপেপটাইড অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, তখন সে চলে যাবে CD4 বা হেল্পার টি সেলের কাছে, অ্যান্টিজেন প্রেজেন্ট হবে।
এর বাইরে কিন্তু হওয়ার সুযোগ নাই, এটাকে বলা হয় এমএইসি রেস্ট্রিকশন। এটা হচ্ছে এমএইসির একটা ইম্পর্টেন্স। আর একটা ইম্পর্টেন্স হচ্ছে, সেটা পরে আসছি। তাহলে আমরা চেইন পড়লাম হচ্ছে আলফা চেইন থাকবে, বেটা চেইন থাকবে, আলফা 1 আলফা 2 বেটা 1 বেটা 2 মাইক্রোগ্লোবুলিন এভাবে আমরা থাকে। এবং এটা হচ্ছে পলিমরফিক, পলিমরফিজম শো করে, যার ফলে একজন ইন্ডিভিজুয়াল থেকে আরেকটা ইন্ডিভিজুয়ালের এমএইসি অনেক পার্থক্য হয়। পলিমরফিক হওয়ার কারণে ক্রস ওভার রেট, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়ালের সাথে আরেকটা ইন্ডিভিজুয়ালের মিল সাধারণত ক্রস ওভার রেটকে বলা হয় অনলি 0.5% মিল থাকে। এই জন্য একটা কিডনি বা লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে ডোনার পাওয়া কিন্তু অনেক কষ্টসাধ্য হয়। ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের ভিতরে সেটা খুঁজতে হয়, তারপরে অনেক টেস্ট আছে, সেগুলো আমরা পরে আসবো। সেগুলো করে একটা মিনিমাল একটা অ্যাকসেপ্টেন্স রেঞ্জের ভিতরে রাখতে হয়, যে আমরা সাধারণত 50% এমএইসি মিল যদি থাকে তাহলে সেইটাকে ট্রান্সপ্লান্টের জন্য অ্যাডভাইস করা হয়। তাহলে আর দুইটা কারণে এমএইসি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা আসছি। তাহলে এখানে হচ্ছে তোমার এজেন্টিজেন বাইন্ডিং গ্রুপ থাকে আর এটা সেল সার্কেল থাকে দুইটার ক্ষেত্রে। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে যে এমএইসি 1 আর এমএইসি 2 এর ভিতরে পার্থক্য কি, তাহলে খুব সহজ, তোমরা লিখবা যে প্রেজেন্ট এন্টিজেন সাইটোটক্সিক টি সেল, এটা নো। তারপরে প্রেজেন্ট অ্যান্টিজেন টু CD4 সেল, এটা হচ্ছে নো, এটা হচ্ছে ইয়েস, এটা করে। তারপরে নিউক্লিয়েটেড সেলে পাওয়া যায় কাকে, নিউক্লিয়েটেড সেলে পাওয়া যায় হচ্ছে MHC1 কে। আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে এটা হচ্ছে ইয়েস হবে, এটা হবে নো। আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে পাওয়া যায় এটাও ইয়েস হবে, এটাও ইয়েস হবে। এ হচ্ছে এইভাবে তোমরা পার্থক্যটা করতে পারো। এটা আসে আরেকটা জিনিস হচ্ছে যে এই এমএইসি এর গুরুত্ব, যেটা আমরা বললাম এমএইসি রেস্ট্রিকশন, যার মাধ্যমে আমাদের সেলফ এবং নন সেলফ ডিসক্রিমিনেশন হয়। কারণ অ্যান্টিজেন প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি বলেছি যে অবশ্যই সেলফ এমএইসি মলিকুলের থাকতে হবে। সেলফ এমএইসি মলিকুল তোমার অ্যান্টিজেনটা সেলফ না নন সেলফ এটাকে সে ডিসক্রিমিনেট করবে। যদি বাইরে থেকে কোনো অ্যান্টিজেন আসে, এই সেলফ এমএইসি মলিকুল যে সেই অ্যান্টিজেনকে সে ডিসক্রিমিনেট করবে এটা কি সেলফ অ্যান্টিজেন নাকি নন সেলফ অ্যান্টিজেন। যদি সেই অ্যান্টিজেনের সাথে এই এমএইসির কোনো সিমিলারিটি পায় তাহলে সে সেটাকে সেলফ হিসাবে নিবে। কিন্তু আর ওই এমএইসি যদি ওই সেলটা যদি ওই অ্যান্টিজেনের এমএইসির সাথে কোনো মিল না থাকে, কোনো সিমিলারিটি না পাই, তাহলে সে সেটাকে নন সেলফ হিসাবে নিবে। তার উপর ভিত্তি করে এই ট্রান্সপ্লান্টেশন ইমিউনোলজিটা ডেভেলপ করছে। আমাদের এমএইসির বেসিক হচ্ছে এইটুকু। এমএইসি টার্মিনোলজি ছাড়া জানার কিছু নাই। ক্লাস 1টা কোথায় থাকে, ক্লাস 2 কোথায় থাকে, এটা স্ট্রাকচারটা কেমন, কয়টা লোকাস আছে, কয়টা রিজিয়ন আছে, সেগুলো আমরা জেনেছি। এই সেলে ক্লাস 1 হচ্ছে এই সেলে এ বি সি, ক্লাস 2তে এই সেলে জিপি ডিকিউ ডিআর, আর ক্লাস 3তে হচ্ছে আমাদের জেনেছি C2 C4 কমপ্লিমেন্টারি জোন আর টিউমারেসিস ফ্যাক্টর। এই তাহলে আমরা বলতেছি যে সেলফ আর নন সেলফ ডিসক্রিমিনেশনের উপর ভিত্তি করে এই ট্রান্সপ্লান্টেশন ইমিউনোলজিতে এসেছে। তাহলে এমএইসির গুরুত্ব এক নাম্বার হচ্ছে
to accept or rejection of transplantation accept হবে নাকি রিজেকশন হবে সেটা এমএসসি ঠিক করে দেবে। আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ autoimmune disease অনেক অটোইমিউন ডিজিজ আছে যেগুলোর সাথে এমএইসি এর অ্যাসোসিয়েশন আছে, মানে এই সেল অ্যান্টিজেনের অ্যাসোসিয়েশন আছে। সেই অটোইমিউন ডিজিজগুলো কি কি সেটা আমরা জানবো, এটা পরীক্ষাতে আসে। তাহলে আমরা প্রথমে আসি ট্রান্সপ্লান্টেশন। মূল বিষয় ট্রান্সপ্লান্টেশনের জন্য এমএইসি টা বেসিক জিনিসটা জানাতে হবে আছে, এই জন্য আমরা বলবো। তাহলে হোয়াট ইজ ট্রান্সপ্লান্টেশন? ট্রান্সপ্লান্টেশন হচ্ছে ট্রান্সপ্লান্ট অর ইমপ্লান্ট ট্রান্সপ্লান্টেশন or implant of an organ or tissue or part of it সেটা সেল হতে পারে, part of it from one side to another side, একটা জায়গা থেকে আরেক জায়গায় তুমি ট্রান্সপ্লান্ট করবে, ইমপ্লান্ট করলা। either within same individuals or from one individual to another, another individual. তাহলে আমি বলছি সেটা শুনে মনে রাখো যে ট্রান্সপ্লান্ট or implant of an organ or tissue or part of it from one side to another side, either within same individual or from one individual to another individual in same species. এখন পর্যন্ত ডিফারেন্ট স্পিসিস এর বিষয়টা আসে নাই, যদিও অনেক গবেষণা চলছে। সেম স্পিসিস হতে হবে, তাহলে আমরা ট্রান্সপ্লান্টেশন হবে। এখন বানরেরটা মানুষের দিলে তো হবে না, মানুষেরটা মানুষের দিতে হবে। হ্যাঁ, তাহলে ট্রান্সপ্লান্ট or implant of an organ or tissue or part of it from one side to another side, either within same individual or from one individual to another individual in same species. এটাকে হচ্ছে বলা হয় ট্রান্সপ্লান্টেশন। তাহলে এই ট্রান্সপ্লান্টেশনের সাথে কিছু টার্মিনোলজি আছে যেগুলো এটা পরবর্তী বিষয়গুলো বোঝার জন্য তোমাদের জানার দরকার আছে। যেমন একটা আছে, তাহলে ট্রান্সপ্লান্টেশন হলে তো ট্রান্সপ্লান্টেশন রিজেকশন হবে, তাই না? তাহলে একটা হচ্ছে রিজেকশন। তাহলে রিজেকশন কি? ড্যামেজ অর রিজেকশন থেকে ড্যামেজ অর ডিস্ট্রাকশন অফ, তাহলে এটা রিজেকশন। একটা টার্ম হচ্ছে রিজেকশন। রিজেকশনটা হচ্ছে কি? ড্যামেজ অর ডিস্ট্রাকশন of transplanted organ, transplanted organ or tissue by
tissue by immune response. Immune response. তাহলে একটা ইমিউন রেসপন্সের মাধ্যমে ড্যামেজ অর ডিস্ট্রাকশন হবে ট্রান্সপ্লান্টেড ড্যামেজ অর ডিস্ট্রাকশন অফ ট্রান্সপ্লান্টেড অর্গান অর টিস্যু বাই ইমিউন রেসপন্স, এটাকে বলা হয় রিজেকশন। এটাকে বলা হয় রিজেকশন। রিজেকশন কয় ধরনের আছে এটা আমরা একটু পরে আসতেছি, টাইপ অফ রিজেকশন একটু পরে আসতেছি। তার আগে আমরা আর কিছু টার্মিনোলজি পড়ে নিই। যেমন তোমাদের ভাইভাতে অথবা পরীক্ষাতেও আসে, ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করা হয় এই ট্রান্সপ্লান্টেশনের সাথে তোমরা আরেকটা শব্দ মনে রাখবে, গ্রাফট। এটাকে আবার বলা হয় গ্রাফট। হ্যাঁ, গ্রাফট তোমরা জানো, গ্রাফট। হ্যাঁ, এই গ্রাফট এই গ্রাফট। তাহলে গ্রাফট কয় ধরনের আছে? গ্রাফট আছে হচ্ছে 4 ধরনের। এটা পরীক্ষা জিজ্ঞাসা করা হয় 4 ধরনের গ্রাফট আছে। একটা হচ্ছে অটোগ্রাফট। অটোগ্রাফট না, কিন্তু অটোগ্রাফ দেয় নায়িকা খেলোয়াড়রা সেটা না, অটোগ্রাফট। অটোগ্রাফট অটোগ্রাফট। আরেকটা আছে আইসোগ্রাফট। আইসোগ্রাফট আইসোগ্রাফট। আরেকটা আছে অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফট অ্যালোগ্রাফট। আরেকটা জেনোগ্রাফট। জেনোগ্রাফট। তাহলে গ্রাফট কয় ধরনের? গ্রাফট মানে কিন্তু ট্রান্সপ্লান্টেশনে বলেছি। অটোগ্রাফট, আইসোগ্রাফট, অ্যালোগ্রাফট, জেনোগ্রাফট। একদম মুখস্থ করে ফেলবে, অটোগ্রাফট, আইসোগ্রাফট, অ্যালোগ্রাফট, জেনোগ্রাফট, এই 4টা। তাহলে কোনটা কি কাকে বলে? অটোগ্রাফট মানে যে নিজের শরীরের সেম ইন্ডিভিজুয়ালের থেকে সেল নিয়ে একটা সাইড থেকে আরেকটা সাইডে গ্রাফট করা। যেমন স্কিন গ্রাফট, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে স্কিন লস হলে আরেক জায়গা থেকে স্কিন নিয়ে ওই ইন্ডিভিজুয়ালের দেহে লাগানো হয়, এটাকে বলে অটোগ্রাফট। যেমন হেয়ার গ্রাফটিং, হ্যাঁ, হেয়ার গ্রাফট বা হেয়ার ট্রান্সপ্লান্ট, এটা হচ্ছে সেম ইন্ডিভিজুয়ালের থেকে নিয়ে একটা সাইড থেকে আরেকটা সাইডে করা হয়। তাহলে কি হবে? গ্রাফট or transplant of cell or tissue from one side to another side in a same individual. আচ্ছা, আইসোগ্রাফটটা কি? যে গ্রাফট or transplant tissue or organ in genetically similar individual. Graft or transplant of tissue or organ within বা between genetically same individual. উদাহরণ কি? মনোজাইগোটিক টুইন, তারা জেনেটিক্যালি সেম। মনোজাইগোটিক টুইনের যদি যে 2 ভাই অথবা 2 বোন মনোজাইগোটিক টুইন, তার স্কিন নিয়ে সেখানে লাগা হলো, তার লিভার নিয়ে সেখানে ট্রান্সপ্লান্ট করা হলো, তার কিডনি একটা ট্রান্সপ্লান্ট করা হলো, এটাকে বলা হয় আইসোগ্রাফট। একই জেনেটিক্যালি সিমিলার ইন্ডিভিজুয়ালের ভিতরে। আচ্ছা, এরপরে আসো অ্যালোগ্রাফট। মেইনলি গ্রাফট বলতে আমরা অ্যালোগ্রাফটকে বুঝি। অ্যালোগ্রাফট আর অটোগ্রাফট এই দুইটা ক্লিনিক্যাল ইউজটা বেশি হয়। তাহলে গ্রাফট বলতে সাধারণত অ্যালোগ্রাফটটাই আসবে। ট্রান্সপ্লান্টেশনের গ্রাফট বলতে আমরা অ্যালোগ্রাফটটাকে বুঝি। তাহলে আমাদের আসবে কি 3 নম্বরে, তাই না? অ্যালোগ্রাফট। এই অ্যালোগ্রাফটটা কি? The graft or transplant of organ or tissue from one side to another side among genetically dissimilar individual in same species.
একই স্পিসিস কিন্তু জেনেটিক্যালি ডিসিমিলার, জেনেটিক্যালি ডিফারেন্ট। যে জেনেটিক্যালি ডিফারেন্ট, আমি আমার ভাই অথবা আমি আমার বোন, হ্যাঁ, এরকম জেনেটিক্যালি ডিসিমিলার বাট সেম স্পিসিস, এদের মাঝে যদি ট্রান্সপ্লান্ট করা হয় একজনের জানি আরেকজনকে, সেটাকে বলা হয় অ্যালোগ্রাফট। এটাই সাধারণত করা হয়। যেমন উদাহরণ তুমি দাও, কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, এইগুলো হচ্ছে আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্ট, এইগুলো হচ্ছে আমাদেরকে বলা হয় অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফট তো এটা হচ্ছে সব থেকে বেশি ক্লিনিক্যালি হয়। আর হয় কি অটোগ্রাফট, যেমন হেয়ার ট্রান্সপ্লান্ট, তারপরে স্কিন ট্রান্সপ্লান্ট বা স্কিন গ্রাফটিং, এগুলো। তাহলে আরেকটা হচ্ছে জেনোগ্রাফট। জেনোগ্রাফট হচ্ছে the transplant or graft of organ or tissue within genetically different species. Genetically different species, যেমন বেবুন হার্ট, হ্যাঁ, বেবুন একটা অ্যানিমেল, বেবুন হার্ট যদি transplanted in human, যদি বেবুন হার্ট যদি হিউম্যানে দেয় তাহলে সেটা আবার জেনোগ্রাফট। হ্যাঁ, ডিফারেন্ট স্পিসিস, দুইটা ডিফারেন্ট স্পিসিস ভিতরে ট্রান্সপ্লান্ট হবে। তাহলে আমরা মনে হয় যে গ্রাফটের যে ক্লাসিফিকেশন বা টাইপ বা ট্রান্সপ্লান্টের টাইপ যদি তুমি বলো সেটা একই হবে, যে আমরা বলেছি যে অটোগ্রাফট, আইসোগ্রাফট, অ্যালোগ্রাফট, জেনোগ্রাফট, কোনটা কি আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা এই টার্মিনোলজিগুলো আমরা বুঝে ফেলেছি। ওই রিজেকশনের আমরা আবার চলে আসি। এখন তো ট্রান্সপ্লান্ট হলো, তাই না? বিভিন্ন ট্রান্সপ্লান্ট করলাম আমরা, অটোগ্রাফট, জেনোগ্রাফট, আইসোগ্রাফট। আমরা এখন পুরো পড়বো হচ্ছে অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফট, এবং এই অ্যালোগ্রাফটের মাধ্যমে যে গ্রাফট, যে টিস্যুটা যেটা হচ্ছে রিসিপিয়েন্ট গ্রহণ করবে, ডোনার দিবে, ওই যে ডোনারের যে অ্যান্টিজেনটা, অর্থাৎ যে অর্গানটা বা যে সেলটা দিবে, সেখানে যে অ্যান্টিজেনটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালো অ্যান্টিজেন। এটা মনে রাখবে, অ্যালো অ্যান্টিজেন। ওকে, আমরা সেটা আসছি। আমরা বলি যে রিজেকশনের টাইপ অফ রিজেকশন, হ্যাঁ, টাইপ অফ রিজেকশন। টাইপ অফ রিজেকশন অথবা আর একটা নাম বলে রেট অফ রিজেকশন। রেট অফ রিজেকশন জাস্ট বেসিক আলোচনা করছি। টাইপস অফ রিজেকশন অর রেট অফ রিজেকশন, এটা হচ্ছে তিন ধরনের টাইপ আছে। একটা হচ্ছে যে হাইপার অ্যাকিউট, হাইপার অ্যাকিউট রিজেকশন। কালই শেষ হয়ে গেছে। হাইপার অ্যাকিউট রিজেকশন, হাইপার অ্যাকিউট রিজেকশনটা কি? occurs within minutes or within 24 hours of engraftment. 24 hours of engraftment. হাইপার অ্যাকিউট, একটা গ্রাফট করার পরে ওই 3 মিনিটের ভিতরেই এই রিঅ্যাকশনটা শুরু হয়ে যায়, রিজেকশন রিঅ্যাকশনটা, অথবা 24 ঘন্টার ভিতরে এটা হয়। 24 ঘন্টা আগে হতে হবে, তাহলে সেটা হাইপার অ্যাকিউট রিজেকশন। তা আমরা রিজেকশন নিয়ে কথা বলছি কেন? আসলে ট্রান্সপ্লান্টেশন হলেই রিজেকশন হবে, এটাই বাস্তব। কারণ ওই যে বলেছি যে এই সেল অ্যান্টিজেনের পলিমরফিজম, ডিসিমিলারিটি, একটা ইন্ডিভিজুয়ালের সাথে আরেকটা ইন্ডিভিজুয়ালের ক্রসওভার রেট মাত্র 0.5%। অনেক 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 ডিসিমিলারিটি পাওয়া যায়। ইভেন বাবার সাথে বাবা মায়ের যে জিন পাচ্ছি, সন্তানের অনেক ডিসিমিলারিটি, তার প্রয়োজনীয় আরো ডিসিমিলারিটি, এভাবে ডিসিমিলারিটি বাড়তে থাকে। এখন কারো কারো ক্ষেত্রে সেম লোকাস, সেম রিজন আস্তে আস্তে এক পর্যায়ে দেখছে কারোর সাথে মিল হয়, কিন্তু কখনোই 100% হবে না, কখনোই 100% হবে না। এটা মোর দ্যান 50 হলেই অনেক কিছু।
আমরা গুড বলি। 70 to 80 হলে তো ভেরি ভেরি মানে ওইটাকে আমরা সব থেকে এক্সিলেন্ট বলি। আর মোর দ্যান 50 বা 50% এর ভিতর হলে মোটামুটি এটা অ্যাকসেপ্টেবল হয়, যে কিছুদিন সেটা থাকে। আর তোমরা জানো যে ট্রান্সপ্লান্ট করলে পারে, এটা কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট করলে যে পেশেন্ট একটা আনসার্টেইন পিরিয়ডের জন্য অনেক সময় ধরে যে সার্ভাইভ করে তা না। ট্রান্সপ্লান্টের উদ্দেশ্য হচ্ছে যে লাইফ স্প্যানটাকে কিছুটা হলেও বাড়ানো। গবেষণায় দেখা গিয়েছে যে একটা সাকসেস ট্রান্সপ্লান্ট নট মোর দ্যান 5 ইয়ার্স, এর বেশি সেটা থাকে না। আলটিমেটলি রিজেকশন হয়। এই জন্য রিজেকশন নিয়ে কথা হচ্ছে, যে রিজেকশনটা আসলে কেন হয়। তাহলে আমরা হাইপার একুট রিজেকশন বলছে occurs within minutes or within 24 hours of engraftment। তাহলে কেন হয়, এত দ্রুত কেন হলো? কারণ হচ্ছে, এর কারণ কি, যে রিঅ্যাকশন হবে কার সাথে? রিঅ্যাকশন with preformed anti-ABO antibody of recipient, recipient. The reaction with preformed anti-ABO antibody of recipient. Reaction with preformed anti-ABO antibody of recipient with donor, কার সাথে? ডোনার ABO antigen। এইটা হচ্ছে হাইপার একুইটের অন্যতম কারণ। আরেকটা হচ্ছে রিডিউস ভাস্কুলেচার। ভাস্কুলারিটি কমে যায়, একটা ভাস্কুলারিটি কমে যায়। আরেকটা হচ্ছে অ্যান্টি-ABO অ্যান্টিবডি রেসিপিয়েন্টে রিঅ্যাকশনটা হয়, অ্যান্টি-ABO অ্যান্টিবডির সাথে ABO অ্যান্টিজেনের রিঅ্যাকশনটা হয়। এই জন্য এটাকে হোয়াইট গ্রাফট রিঅ্যাকশন বলে, সাদা হয়ে যায়, হোয়াইট গ্রাফট রিঅ্যাকশন বলে। এই ভাস্কুলারিটি কমে গেলে সেখানে নেক্রোসিস হয়ে যায়, আলটিমেটলি গ্রাফট রিঅ্যাকশন হয়ে যায়। এটা হচ্ছে হাইপার একুট রিঅ্যাকশন। তাহলে হাইপার একুট রিঅ্যাকশন থেকে যদি আমরা গ্রাফটাকে বাঁচাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ওই যে কারণটা, তাহলে ABO গ্রুপিং এবং ক্রস ম্যাচিং এর কম্প্যাটিবিলিটি টেস্ট আমাদের করে নিতে হবে। এটাকে আমরা প্রিভেন্ট করতে পারব। এরপরে হচ্ছে হাইপার একুইটি হচ্ছে acute rejection. এটা occurs within days to weeks, সাধারণত 11 থেকে 14 দিন, 11 থেকে 14 দিনের ভিতরে এই acute rejection-টা হয়। acute rejection occurs within days to weeks, 11 থেকে 14 দিনের ভিতরে হয়। এটার কারণ কি? এটা কারণ হচ্ছে acute rejection-এর কারণ হচ্ছে যে টি সেলের অ্যালোঅ্যান্টিজেন যখন আসে, তখন আমাদের ডোনারের যে অ্যালোঅ্যান্টিজেনগুলো আসে, তখন আমাদের রিসিপিয়েন্টে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো অ্যাক্টিভেট হয় এবং মেইনলি টি হেল্পার সেল অ্যাক্টিভেট হয় এবং ডিলেড টাইপ হাইপারসেন্সিটিভিটি ডেভেলপ করে। তাহলে রিসিপিয়েন্ট অ্যালোঅ্যান্টিজেন থাকলো, তারপর তোমার ডোনারের অ্যালোঅ্যান্টিজেন রিসিপিয়েন্টের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো এই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে, ডোনারের অ্যালোঅ্যান্টিজেন, ঠিক আছে। আর রিসিপিয়েন্টের
অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই অ্যালো অ্যান্টিজেনকে টি সেলের কাছে নিয়ে প্রেজেন্ট করবে এমএইসি ক্লাস 2 এর মাধ্যমে। তাহলে এই রিজেকশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমএইসি ক্লাস 2, বাট এমএইসি 1 এরও গুরুত্ব আছে, কিন্তু সবথেকে বেশি মেজর রোল প্লে করে এমএইসি ক্লাস 2, কারণ সে হচ্ছে ডিলেট টাইপ হাইপারসেন্সিটিভিটি দ্যাট টি হেল্পার সেলকে অ্যাক্টিভেট করে, এবং এ আবার সিমেন্টেনিয়াসলি সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। সে যখন সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে বিভিন্ন মিডিয়েটরস গুলো রিলিজ করে, আমরা আগে সেই এনজাইম প্রসেসিং প্রেজেন্টেশন করেছিলাম, তখন কিন্তু আবার সাইটোটক্সিক টি সেলটা এই অ্যালো অ্যান্টিজেন বা অ্যালো সেলকে বা ডোনারের সেলগুলোকে ডিস্ট্রাকশনের সবথেকে মানে ফোর্সফুল অ্যাকশন প্লে করে সাইটোটক্সিক টি সেলটা। কিন্তু এমএইসি এর ক্ষেত্রে মেজর হিস্টো কম্পিটিটিভিটি কমপ্লেক্স 2 এমএইসি ক্লাস 2টা বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে তাহলে এটাকে প্রিভেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে? এই সেলের টাইপিং এর উপরে জোর দিতে হবে, এই সেলের টাইপিংটা ঠিক করতে হবে, এমএইসি সিমিলারিটি বুঝতে হবে। 3 নম্বরে আসো ক্রনিক রিজেকশন। ক্রনিক রিজেকশন, ক্রনিক রিজেকশনটা কি? occurs month to years, occurs months to years, এটা হচ্ছে কয়েক মাস থেকে সেভারাল ইয়ার্স পর্যন্ত থাকে ভালো, তারপরে এই রিজেকশনটা হয়। হ্যাঁ, তারপরে এই রিজেকশনটা হয়। ওই অ্যাকুটের ক্ষেত্রেও কিন্তু ওই ভাস্কুলেচার কমে যাওয়া, বিভিন্ন মিডিয়েটরস এসে ভ্যাজোকনস্ট্রিকশন করে, অক্লুশন করে, ভ্যাজো অক্লুশন করে, কিন্তু আলটিমেটলি ভাস্কুলেচারটা কমে যাওয়া রিজেকশনের অন্যতম কারণ বিভিন্ন মিডিয়েটরসের মাধ্যমে। এখানেও ঠিক একই রকম। আর এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়ালে, ভাস্কুলার এন্ডোথেলিয়ালে কি হয়? অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস। এই ভাস্কুলার এন্ডোথেলিয়ালে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার পরে তোমার ভাস্কুলাচার মানে ব্লাড সাপ্লাইটা কমে যায় এবং রিজেকশনটা হয়। অনেক দিন লাগে এটা অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা হতে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি, যে সমস্ত ট্রান্সপ্লান্ট অ্যাকিউট এবং হাইপার অ্যাকিউটটাকে ওভারকাম করে যায়, আলটিমেটলি তারাই ক্রনিক রিজেকশনে এসে পতিত হয়, এবং এর আলটিমেট ফেট হচ্ছে ক্রনিক রিজেকশন। এখন এটা এক একটা ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এক এক রকম হয়, এবং এটা নির্ভর করে কার উপরে? এই সেলের টাইপিং এর উপরে। দ্যাট মিন্স এমএইসি মলিকুলের সিমিলারিটি এবং ডিসিমিলারিটির উপর ভিত্তি করে। যে ডোনার এবং রিসিপিয়েন্টের এমএইসি মলিকুলের সিমিলারিটি যত ভালো, যত বেশি বা যত কম্পিটেন্ট, তার রিজেকশন রেট তত স্লো, মানে তত পরে যে এসে রিজেকশন হবে আলটিমেটলি তত পরে। আর যার ডিসিমিলারিটি বেশি অর্থাৎ সিমিলারিটি কম, তার তত দ্রুত হবে। এটি হচ্ছে এমএইসি এবং ট্রান্সপ্লান্টের ভিতরে রিলেশন। এখন আমরা এই রিজেকশন প্রিভেনশন করতে হবে, তাই না? প্রিভেন্ট করতে হবে। কিভাবে এই রিজেকশনগুলো প্রিভেন্ট করে আমরা ট্রান্সপ্লান্টটাকে সফল করতে পারি? তাহলে প্রিভেনশন অফ রিজেকশন তা তো করতে হবে, তা নাহলে তো ট্রান্সপ্লান্ট সারা পৃথিবীতে হচ্ছে। এত সমস্যা বললাম, তো সমাধান তো বলতে হবে। তাহলে প্রিভেনশন অফ রিজেকশন কি? একটা হচ্ছে আমরা বলেছি যে ডোনার, এটা লেখো ভালো, এটা আসবে পরীক্ষাতে। ডোনার এন্ড রিসিপিয়েন্ট, ডোনার এন্ড রিসিপিয়েন্ট, এবিও গ্রুপিং এন্ড প্রসেসিং, এইটা আমাদের করতে হবে। এখানে কোনো কনসিডার করা যাবে না। 2 নম্বরে আসবে HLA টাইপিং, or এটার আরেক নাম হচ্ছে টিস্যু টাইপিং।
এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ACLA টাইপিং অর টিস্যু টাইপিং, আর ডোনার এন্ড রিসিপিয়েন্ট ABO গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং। 3 নম্বরে আসবো হচ্ছে আমরা ইমিউনো সাপ্রেশন। ইমিউনো সাপ্রেশন, ইমিউনো সাপ্রেশন। আরেকটা হচ্ছে যে ট্রান্সপ্লান্টেশন মনিটরিং। 4 নম্বর। তাহলে আমরা এক করে আসি। এটা তো আমরা জানি ডোনার রিসিপিয়েন্ট ABO ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং কিভাবে করা হয়। গ্রুপিং মিলতে হবে, ক্রস ম্যাচ করবো, মাইনর এবং মেজর অ্যান্টিজেন গুলো দেখবো আমরা। আর ACLA টাইপিং। এখন আসো ACLA টাইপিং। ACLA টাইপিং or tissue typing or tissue typing। এটা সাধারণত কয়েকভাবে করা হয়। একটা হচ্ছে তোমার ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে করা হয়। সিকোয়েন্সিং, ডিএনএ সিকোয়েন্সিং বাই কার মাধ্যমে? পিসিআর। ডিএনএ সিকোয়েন্সিং বাই পিসিআর, অর্থাৎ রিসিপিয়েন্ট এবং ডোনারের ডিএনএ স্টাডি করে সিকোয়েন্সিং করা হয় যে তাদের এই যে লোকাস গুলো আমি বললাম যে ক্রোমোজোম গুলো অ্যানালাইসিস করে এই সেলে এ, এই সেলে বি, এই সেলে সি অথবা ডিপি, ডিকিউ, ডিআর এইগুলা সিমিলারিটি ডিসপ্যারিটি সিকোয়েন্সিং করে দেখা হয় যে ঠিক আছে। এটা হচ্ছে তোমার মলিকুলার মেথড। হ্যাঁ, এটা মলিকুলার মেথড, মানে কিভাবে করা হয়। 2 নম্বর হচ্ছে তোমার সেরোলজি। সেরোলজির মাধ্যমে করা হয় কিভাবে? সাইটোটক্সিসিটি টেস্ট। সাইটোটক্সিসিটি টেস্ট, সাইটোটক্সিসিটি টেস্ট। এটা কি? সাইটো মানে বস্তু হচ্ছে সেল। দ্য রিসিপিয়েন্ট এবং ডোনারের সেল নিয়ে মিক্সার করা হয় একটা কালচারে। সেখানে দেখা যায় যে সেই সেলগুলো লাইভ না বা কোনো রিঅ্যাকশন হয়েছে কিনা বা কোনো টক্সিসিটি হয়েছে কিনা সেটা দেখা হয়। সেলের ডিস্ট্রাকটিভ প্রপার্টিজ গুলো দেখে এটা করা হয়। এখন এই দুইটা যদি অ্যাভেলেবেল না থাকে সেখানে আরো কিছু আদার টেস্ট আছে যেগুলো আমাদের দেশে হয়। হ্যাঁ, তার ভিতরে একটা আছে তোমার মিক্সড লিম্ফোসাইট রিঅ্যাকশন, MLR, অথবা মিক্সড লিম্ফোসাইট কালচার। MLR হচ্ছে মিক্সড লিম্ফোসাইট রিঅ্যাকশন, মিক্সড লিম্ফোসাইট রিঅ্যাকশন, MLR। এই মিক্সড লিম্ফোসাইট রিঅ্যাকশন এটা করা হয়। আর একটা টেস্ট আছে সেটা হচ্ছে NTHLA অ্যান্টিবডি দেখা হয়। কিসের মাধ্যমে? এলাইজা করা হয়, এলাইজা। আর একটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। তাহলে ACLA টাইপিং কিভাবে করা হয়? এটা হচ্ছে মলিকুলার মেথড, ডিএনএ সিকোয়েন্সিং বাই পিসিআর, সেরোলজি বাই সাইটোটক্সিসিটি টেস্ট, MLR মিক্সড লিম্ফোসাইট রিঅ্যাকশন আর MLC মিক্সড লিম্ফোসাইট কালচার। মানে দুইটা ডোনার এবং রিসিপিয়েন্টের সেল নিয়ে করা হয়, আলাদা করে করা হয়। আর NTHLA অ্যান্টিবডি দেখা হয় এলাইজা এবং ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে। আচ্ছা, এইটা একটা তোমার কম্প্যাটিবিলিটি টেস্ট। এগুলো সব এরপরে তুমি এটা করে ট্রান্সপ্লান্ট হলো। তারপরে কিন্তু কম্প্যাটিবিলিটি আমি বলেছি 50% কম্প্যাটিবিলিটি হলেই ট্রান্সপ্লান্ট হয়, তার নিচে হলে পরে সাধারণত করার অ্যাডভাইস করা হয় না। মোটামুটি হয় 50% হলে। আর এরপরে যে হইলো 60% বা 70% যদি হয় তারপরে কি ট্রান্সপ্লান্ট ফেল হবে? না, হবে, যদি তুমি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ না দাও। তাহলে এরপরে আসতেছে আমাদের ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। হ্যাঁ, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। আমি আলাদা করবো না, সময় কম। ইমিউনোসাপ্রেসিভ থেরাপি আমরা দিই ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পরে। ইমিউনোসাপ্রেসিভ দেওয়া হয় যাতে রিসিপিয়েন্টের ইমিউনো সেলগুলো, ইমিউনোকম্পিটিভ সেলগুলো হাইপার অ্যাক্টিভ না হয়। তার টি সেলকে সাপ্রেস করতে হবে, আমাদের টি সেলকে সাপ্রেস করে রাখতে হবে যাতে সে ওই যে গ্রাফট টিস্যুকে ক্ষতি করতে না পারে। এই জন্য টি সেলকে সাপ্রেস করতে হবে।
এখানে কিছু নন স্পেসিফিক থেরাপি আছে, যেমন তোমার সাইক্লোস্পোরিন দেওয়া হয়, সাইক্লোস্পোরিন, তারপরে সাইক্লোফসফামাইড, ফসফামাইড, তারপর হচ্ছে মেথোট্রেক্সেট, এমটিএক্স একবারে লিখি, মেথোট্রেক্সেট, তারপরে তোমার কর্টিকোস্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড এগুলো দেওয়া হয়। তারপর হচ্ছে টোটাল লিম্ফয়েড ইরাডিয়েশন করা হয় অনেক সময়, টোটাল লিম্ফয়েড ইরেডিয়েশন, অর্থাৎ রেডিয়েশন দিয়ে লিম্ফয়েড সেলগুলোকে নষ্ট করে দেওয়া হয় যাতে ইমিউনো কম্পিটেন্ট সেল না থাকে, রেডিয়েশন। এইটা করলে পর তো ক্ষতি, তাই না? তখন কি হবে? তখন হচ্ছে রেসিপিয়েন্টের বিভিন্ন মানে ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যাবে, তখন বিভিন্ন ইনফেকশন তার হবে, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, প্যারাসাইটিক ইনফেকশন, সেইগুলো তখন সে ভুগতে থাকবে। তার মানে একটা ট্রান্সপ্লান্টের আলটিমেট ফেট খুব বেশি ভালো হয় না, কিন্তু এইগুলো তাকে দিতে হবে। এটা হচ্ছে নন স্পেসিফিক থেরাপি, নন স্পেসিফিক। আবার স্পেসিফিক কিছু আছে, স্পেসিফিকের ভিতরে আছে হচ্ছে তোমার যেমন অ্যাক্টিভ এনহ্যান্সমেন্ট, একটা আছে তোমার যে একটা আছে তোমার ইনডিউস টলারেন্স, আগে থেকেই তাকে টলারেন্স করে নেয়, একটা স্পেসিফিক। 2 নাম্বার হচ্ছে তোমার অ্যাক্টিভ এনহ্যান্সমেন্ট বলে এটাকে, অ্যাক্টিভ, এগুলো তোমাদের লাগে না, তারপরেও জানার জন্য বলছি। অ্যাক্টিভ এনহ্যান্সমেন্ট এটা কি এখানে কি করা হয়? আর প্যাসিভ এনহ্যান্সমেন্ট। অ্যাক্টিভ এনহ্যান্সমেন্ট হচ্ছে যে ডোনারের অ্যান্টিজেনটা আইভির মাধ্যমে ইন্ট্রাভেনাসলি আগে থেকেই রিসিপিয়েন্টকে দিয়ে নেওয়া হয় সেন্সিটাইজ করার জন্য, যাতে সে সেন্সিটাইজ হয়ে থাকে ট্রান্সপ্লান্টের আগে। আর প্যাসিভ এনহ্যান্সমেন্ট হচ্ছে কি ডোনার অ্যান্টিবডি, অর্থাৎ অ্যালো অ্যান্টিজেনের এগেইনস্ট যে অ্যান্টিবডি সেটা দেওয়া হয়, যাতে যদি অ্যান্টিজেন প্রডিউস হয় তাহলে সে নিউট্রালাইজ করতে পারে। ওকে, আচ্ছা, এটা গেল। এখন ট্রান্সপ্লান্টেশন শেষ। আরেকটা বলেছে হচ্ছে এমএসির সাথে রিলেশন বলেছে অটো ইমিউনো ডিজিজ। ও আরেকটা কোশ্চেন তোমাদের আসে, সরি আরেকটু 5 মিনিট সময় নাও, যে fetus is an alloantigen, বা fetus is an allograft। fetus এটা সব সময় আসে, fetus is an allograft, তাই না? but do not rejected। why এই প্রশ্নটা আসে। তাহলে এর উত্তর কি হবে? 1 নম্বর হচ্ছে যে ফিজিক্যাল ব্যারিয়ার। যদি লিখতে চাও অনেক বড় লেখা যায়, যদি বলতে চাও তাহলে এক কথা আছে যে প্লাসেন্টাল যে ট্রোপোপ্লাস্ট, ইনসাইডের ট্রোপোপ্লাস্ট লেয়ার থাকে, তার ভিতর দিয়ে ম্যাটারনাল অ্যান্টিবডিটা বা টি সেলটা, ম্যাটারনাল টি সেলটা ফিটাসে পাস করতে পারে না। এটা হচ্ছে এক কথায়, এই জন্য সে রিজেকশন হয় না। এটা ফিজিক্যাল ব্যারিয়ার হচ্ছে কি প্লাসেন্টা, তারপরে সিনসাইটোট্রোপোপ্লাস্টিক লেয়ার, তারপরে প্লাসেন্টাল মেসোডার্ম, এইগুলো হচ্ছে তোমার ব্যারিয়ার, যে প্লাসেন্টা সিনসাইটোট্রোপোপ্লাস্ট লেয়ারের মধ্যে দিয়ে ম্যাটারনাল টি সেল ডাজন্ট বা ক্যানট ট্রান্সমিট টু দ্য ফিটাস থ্রু ট্রোপোপ্লাস্টিক লেয়ার। এইটার কারণে গ্রাভিটেশন হয় না। আরো কিছু আছে, যেমন কমপ্লিমেন্ট কন্ট্রোল প্রোটিন। 2 নম্বর থাকে হচ্ছে কমপ্লিমেন্ট কন্ট্রোল প্রোটিন। এই কমপ্লিমেন্ট কন্ট্রোল প্রোটিন থাকে, যার কারণে সে কি যে C3 কনভার্টেজটাকে সে ভেঙে দেয়, ব্রেকডাউন করে দেয়। ব্রেকডাউন
C3 কনভার্টেজ। C3 কনভার্টেজ কে ব্রেকডাউন করার কারণে কি হয়, পরবর্তী ইনফ্লামেটরি রিঅ্যাকশন গুলো হতে পারে। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে অ্যাবসেন্স অফ, 3 নম্বর হচ্ছে অ্যাবসেন্স অফ ক্লাসিক্যাল MHC 1 and MHC 2 in placenta ক্লাসিক্যাল MHC আর MHC 2 থাকে না, এটা না থাকলে তো গ্রাভিটেশন হবে না। এটা আর একটা হচ্ছে যে প্রেজেন্স অফ নন ক্লাসিক্যাল MHC, প্রেজেন্স অফ নন ক্লাসিক্যাল MHC, সে কি কি, এই সেলে GHF, এটা হচ্ছে নন ক্লাসিক্যাল। আগে ক্লাসিক্যাল পড়েছি, এই সেলে 1 2 3 ভিতরে এই সেলে A B C D P T Q D R, আর নন ক্লাসিক্যাল হচ্ছে GHF, এইটার জন্য পারে না। তাহলে এই চারটে, প্লাসেন্টা ফিজিক্যাল ব্যারিয়ার, ট্রোবোপ্লাস্টিক লেয়ার থাকবে, মেসোজোম থাকবে, সিনসাইটেড ট্রোবোপ্লাস্ট থাকবে। এই ট্রোবোপ্লাস্টের মাধ্যমে মধ্য দিয়ে মেটানাল টিসে যেতে পারে না। তারপরে আছে তোমার প্রেজেন্স অফ কমপ্লিমেন্ট কন্ট্রোল প্রোটিন, সেই C3 কনভার্টেজটাকে ব্রেকডাউন করে দিবে, ফার্দার ইনফ্লামেটরি রিঅ্যাকশন হতে পারবে না। 3 নম্বর হচ্ছে তোমার অ্যাবসেন্স অফ ক্লাসিক্যাল MHC 1 and MHC 2 আর প্রেজেন্স অফ নন ক্লাসিক্যাল MHC 8। এটা লিখলে অনেক কিছু, অনেক পোস্ট গ্রাজুয়েশন লেভেলে হয়ে গেল। এখন আসা আরেকটা শেষ কথা হচ্ছে যে অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে বলেছি যে একটা হলো ট্রান্সপ্লান্টেশন MHC এর সাথে ট্রান্সপ্লান্টের কি সম্পর্ক, আর একটা অটোইমিউন ডিজিজের সাথে রিলেশনশিপ। তাহলে রিলেশনশিপ বিটুইন autoimmune disease, autoimmune disease, যেমন কিছু জিন আছে, এই সেলে জিন আছে অটোইমিউন ডিজিজের সাথে, কিছু উদাহরণ তোমরা শুধু দিবা। যেমন এই সেলে B27, দেখা গেছে যে যাদের এই সেলে B27 আছে তাদের কি হয়, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আর রেইটার সিনড্রোম। এই দুইটা রেইটার সিনড্রোম। তাহলে এই সেলে B27 যাদের থাকে তাদের দেখা গেছে যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এবং রেইটার সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে, বা যাদের এই সেলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এবং রেইটার সিনড্রোম হয় তাদের এই সেলে B27 অ্যাসোসিয়েশন থাকে। আচ্ছা, এবার আসো এই সেলে DR2, এই সেলে DR2 সাথে থাকে হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, তারপর হচ্ছে এই সেলে DR3, এখানে থাকবে তোমার SLE। তারপরে আসো এই সেলে DR4, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এরপরে আসো এরকম অনেক আছে, আমরা জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ দিই। এই সেলে GP2, এই সেলে GP2 সাথে থাকবে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটিস। এই হচ্ছে তোমার এই সেল অ্যাসোসিয়েশন গুলো আমরা বললাম। এই সেলে DQ2, কনফিউশন ছিল আমার একটু। এই সেলে DQ2 ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটিসের সাথে অ্যাসোসিয়েশন আছে। তাহলে এই সমস্ত অটোইমিউন ডিজিজেও এই সেলের অ্যাসোসিয়েশন আছে। তাহলে এই MHC এবং ট্রান্সপ্লান্টেশনে আমরা কি সামার যদি করি, তাহলে MHC রেস্ট্রিকশন যেটা আমাদের টি সেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা পড়েছিলাম,
যে একটা অ্যান্টিজেন প্রেজেন্ট কিভাবে হয়, অর্থাৎ একটা টি সেল কিভাবে অ্যাক্টিভেট হয়, এই এমএসসি অ্যাসোসিয়েশনের সাথে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের বিষয়টা, যেটাকে বলি আমরা এমএসসি রেস্ট্রিকশন অ্যাসোসিয়েশনগুলো আমরা জানি যে সাইটোটক্সিক টি সেল MSC1, হেল্পার টি সেল MSC2, এটা তো একটা গেল। আর একটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশনের ফেইলিওর এবং সাকসেস, আর একটা অ্যাসোসিয়েশন উইথ অটো ইমিউনিটি ডিজিজ। তাহলে এইটি হচ্ছে আমাদের আজকের বিষয় ছিল। আমার মনে হয় যে বিষয়টা এত ভাস্ট আমি করি নাই, যতটুকু করা দরকার ছিল। তারপরেও তোমাদের বোঝার জন্য যতটুকু প্রয়োজন এইটুকু তোমরা যদি জানো, তাহলে আমি মনে করি যে যদি ইমিউনোলজিতে পোস্ট গ্রাজুয়েশন না করো, আপ টু তোমাদের যে সাবজেক্টই পড়ো না কেন, সেই সাবজেক্টের সাথে রিলেটেড ইমিউনোলজিটা, এই এমএসসি ট্রান্সপ্লান্টেশন রিলেটেড যা মোটামুটি আজকে তোমাদের যেগুলো ফলো করো এবং নিজেরা একটু পড়ো, তাহলে এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হবে। তাহলে আমরা হচ্ছে আজকে এই এমএসসি ট্রান্সপ্লান্ট শেষ হয়ে গেল, তোমরা নিজেরা পড়ে নিবে। আর যদি এর ভিতরে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যদি কনফিউশন থাকে, অথবা আমার যদি কোনো বলার কোনো লিমিটেশন থাকে, সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবা। তোমরা কমেন্ট করবা, প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা পড়াশোনা থাকো, সামনে তোমাদের এক্সাম। আর নেক্সট ক্লাসে আমরা দেখি কমপ্লিমেন্টের সাথে আর কিছু যোগ করা যায় কিনা, দিয়ে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আর আমাদের ইমিউনো ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার্স এবং হাইপার সেন্সিটিভিটি আর টিউমার ইমিউনোলজি, এগুলো হলে আমাদের ইমিউনোলজি মোটামুটি সব শেষ হয়ে যায়। তার নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। খোদা হাফেজ।